ধন্যবাদ। আজকে আবার দেখা হলো আপনাদের সাথে। আশা করি ভালো আছেন। গতকালের বিষয় ছিল এনশিয়ান আর্ট, মানে প্রাচীন চিত্রকলা বলি আমরা বা শিল্পকলা বলি। আপনাদের এই দুইটা তাত্ত্বিক বিষয় আছে আপনাদের এই কোর্সের মধ্যে। একটা হচ্ছে এনশিয়ান আর্ট, আর হচ্ছে যে আর্ট ম্যাটেরিয়াল, আর্ট মিডিয়া, ম্যাটেরিয়াল এবং টেকনিক। তো আর্ট মিডিয়া বলতে হচ্ছে শিল্প মাধ্যম, মানে কি দিয়ে করে, ছবি আঁকে কি দিয়ে। তারপর হচ্ছে যে এই আর্ট ম্যাটেরিয়াল, এই একটা মাধ্যমে আঁকতে গিয়ে কি কি উপকরণ লাগে, এটা হচ্ছে উপকরণ। ম্যাটেরিয়াল হচ্ছে উপকরণ। তারপর হচ্ছে টেকনিক। টেকনিক তো কৌশল, এটা তো আমরা জানি সবাই। কৌশল, এটার বাংলা হচ্ছে এটা। তাহলে এই জিনিসটা, কারণ আপনি একজন আর্টের টিচার হবেন, আপনার এই জিনিসটা বাচ্চারা ছবি আঁকবে, সেটা আপনাকে দেখতে হবে। সে মাধ্যমের, প্রতিটা মাধ্যমের এক একটা বৈশিষ্ট্য আছে, কে কীভাবে ছবি আঁকে, এই সমস্ত অনেক ব্যাপার নিয়ে যদি আপনি জানেন, অন্তত তাত্ত্বিক জ্ঞান তো আপনার থাকতেই হবে। আপনি ব্যবহারিক জ্ঞান না থাকুক, আপনাকে তাত্ত্বিক জ্ঞানটা আপনার খুবই জরুরি। তো এই জন্য আপনাকে এই এখন এটাতে আপনি কিছুটা অনলাইনে কিছুটা কম পাবেন তথ্য, তবু আপনি আর্ট ম্যাটেরিয়াল বা আর্ট মিডিয়া এগুলি দিয়ে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আপনাদের বয়সে আসলে আজকের দিনে কোনো একটা বিষয় নিয়ে শিখা, এটা খুব একটা কঠিন কিছু না। আর বাদ বাকি আমরা তো আছি, ক্লাস করাচ্ছি। ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে শুধু আপনাকে রাস্তাটা ধরিয়ে দিচ্ছি, আর একটা সামগ্রিক চিন্তাটা, সামগ্রিক একটা যে ধারণা, এটা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের প্রশ্নপত্র কেমন হবে না হবে এগুলি আপনারা গ্রুপে মাঝে মধ্যে পাবেন। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলি আপনাদেরকে টাইম টু টাইম সার্ভ করা হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে যে আর্ট ম্যাটেরিয়াল, এবং এটার মধ্যে আবার কয়েকটা ক্লাস হবে। এটা 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 একটা সামগ্রিকভাবে আপনাকে বোঝাচ্ছি। আর্ট মিডিয়া, শিল্প মাধ্যম। এখন এই শিল্প মাধ্যমটা কি কি সেটা নিয়ে একটা ক্লাস হবে। উপকরণগুলি কি কি হতে পারে, প্রতিটা মাধ্যমের উপকরণ। যেমন শিল্প মাধ্যমের মধ্যে আমরা জানি কি, আমরা জানি শিল্প মাধ্যম পৃথিবীতে সবচাইতে বেশি যে মাধ্যমে ছবি আঁকা হচ্ছে সেটা হচ্ছে তেল রং। এক ধরনের, যেটা গুহাবাসী মানুষরাও এঁকেছে। গুহাচিত্রে, গত ক্লাসে আপনাদেরকে গুহাচিত্রের কথা বলেছি, সেই গুহাচিত্রও কিন্তু তেল রঙের আঁকা। কারণ এখানে কোনো পানির ব্যবহার করলে বা কিছু এতদিন টিকতো না, এটা ফাঙ্গাস পড়তে হতো, অনেক ধরনের সমস্যা হতো। এটাও তেল রঙের আঁকা। কারণ তেলটা তখন তারা কোথায় পেত, তারা পশুর চর্বিকে তারা আঠা হিসাবে এবং তেল হিসেবে ব্যবহার করেছে। বিভিন্ন প্রাকৃতিক রং তৈরি করেছে, গুড়া, পাহাড়ি, বিভিন্ন পথের থেকে, ধারের থেকে তুলে নিয়েছে বিভিন্ন রং, বিভিন্ন গাছের পাতার রং, বিভিন্ন রং তারা গাছের ছালের রং, বিভিন্ন রং তারা নিয়ে এগুলিকে পাউডারের মতো করে ওই যে তারা ইসের সাথে মিশিয়ে, কি বলে, এই চর্বির সাথে মিশিয়ে এক ধরনের তেল রং তৈরি করে তারা তেল রং করেছে। আসলে ক্লাসটা আজকে নিতেও খুব কষ্ট হচ্ছে, কারণ কালকেও দেখলাম যে কারেন্ট ছিল না, এখানকার ইসের অবস্থা, লকডাউন, কারেন্ট নাই। আজকেও লকডাউন, কারেন্ট নাই। তো যাই হোক, তবুও কষ্ট করে আপনারা যেহেতু ভর্তি হয়েছেন এবং আপনাদের সিনসিয়ারিটির কথা চিন্তা করে আমি প্রতিষ্ঠানে এসেই আপনাদের ক্লাসটা নিচ্ছি। আমি কিন্তু ইচ্ছা করলে বাসা থেকেও নিতে পারতাম, কিন্তু আমি বাসা থেকে না নিয়ে আমি এখানকার বোর্ড আছে, সব কিছু আছে, একটু ফ্যাসিলিটিসের জন্য আমি এখানে এসেই ক্লাসটা নিচ্ছি। আপনারা সবসময় এই গ্রুপের ইনবক্সে এই বিষয়ের সাথে, যে আপনাদের তো ইতিমধ্যেই আপনাদেরকে লিঙ্ক পাঠানো হয়েছে, যারা ভর্তি হয়েছেন তারা সবসময় বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্ন রকম কমান্ড লাইক করে এবং না বুঝলে সেটা সম্পর্কে লিখে সংক্ষেপে লিখবেন। লিখলে আমরা পরবর্তী ক্লাসে আসার আগে আমরা প্রিপারেশান নিব এবং প্রতিটা ক্লাসের আগের ক্লাসের একটা রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, শিল্প মাধ্যম যেমন তেল রং। তেল রংটা এইভাবে না বলে আমি এইভাবে বলি, একটু ক্লাসিক্যালভাবে বলি, এটা তৈলচিত্র। তৈলচিত্র। তারপরে আর কি আছে পরবর্তী সময়ে, যেটা আমি ইতিহাস ধরে বলতেছি, যেমন তেল রঙের পরেই ব্যবহারটা হয়েছে বেশি টেম্পারা। টেম্পারা, এই টেম্পারাটা কি? টেম্পারাটা সে আগের যুগের মানুষরা যেভাবে ছবি আঁকতো, তেলের বদলে এখানে এক ধরনের আঠালো, ডিমের কুসুম থেকে আঠা বের করে
ওইটা ওইটা ডিমের কুসুমকে ব্যবহার করে গুঁড়া পাউডারের সাথে নিয়ে, আর এখনকার সময় তো আইকে আছে, বিভিন্ন রকম মিডিয়া আছে, অনেকে যে করে না, কি বলে, শাড়িতে কাজ করে, বিভিন্ন রকম ডিজাইনের কাজ করে, এগুলি উন্নত রকমের রং এখন আবিষ্কার হয়ে গেছে। সুতরাং এখন আর টেম্পারা কাজ করা খুব একটা, আমাদের সময় আমরা 80-র দশকে যখন আর্ট কলেজে পড়তাম তখন আমরা ডিমের কুসুম দিয়ে আঠা বানিয়েছিলাম, পরে গন্ধ হয়ে যেত। কিন্তু পরে যখন আসলো, পরে যখন এই আইকা আসলো, তখন আমরা আইকা ব্যবহার করেছি, কারণ আইকাটাতে গন্ধ নেই, ব্যবহার করতে ভালো। এটা হচ্ছে টেম্পারা। এর বাইরে আমরা জানি পেন্সিল স্কেচ। এটা কি? শুধু পেন্সিল দিয়ে, শুধু কাঠ পেন্সিল দিয়ে ঘষে ঘষে টোন দিয়ে বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা, এটা হচ্ছে পেন্সিল স্কেচ। স্কেচ শব্দের তো খসড়া, যে কোনো খসড়া কাজ করার জন্য এই পেন্সিলটা ব্যবহার করতো। এটাতে এখন পেন্সিল যে সাধারণ আমরা যেগুলি এই লেখালেখির জন্য যে পেন্সিল ব্যবহার করি, HB 2B, এগুলি হবে না, এটা 4B 6B পেন্সিল লাগে। 4B পেন্সিল স্কেচ করতে এই 4B 6B এই ধরনের পেন্সিলগুলি লাগে পেন্সিল স্কেচ। তারপরে আবার পেন্সিল স্কেচের মধ্যে পেন্সিল রঙও আছে, এখন তো বিভিন্ন রকম পেন্সিল রং। এগুলি সব শিল্প মাধ্যম, মানে এই সমস্ত মাধ্যম দিয়ে ছবি আঁকা যায়। তৈলচিত্র, টেম্পারা, পেন্সিল স্কেচ, পেন্সিল রং, তারপর হচ্ছে জলরং। জলরং একটা বিখ্যাত মাধ্যম। টিউবের থেকে রং বের করে কালার প্লেটে নিয়ে রং পানি মিশিয়ে কার্টিজ পেপার, যে কোনো কাগজের উপরে বা ক্যানভাসের উপরে ছবি আঁকে। জলরং সাধারণত কাগজের উপরই হয়, এইভাবে করে তারা কাগজের উপরে তারা ছবি আঁকে শিল্পীরা। সেটা হচ্ছে যে এই গেল আমার তৈলচিত্র, টেম্পারা, এগুলো হচ্ছে মাধ্যম। এই মাধ্যমে যেমন একজন শিল্পী একটা প্রদর্শনীতে গেলেন, আপনি লেখা আছে টেম্পারা, আপনি বুঝতে পারলেন না, এখন বুঝতে পারবেন টেম্পারাটা কি, যে ছবিটা এঁকেছে টেম্পারা দিয়ে। চিত্র প্রদর্শনীতে একজন শিল্পী যখন একটা ছবি হ্যাং করে, এ তো সামনে এসে এই জাতীয় চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে শিল্পকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে। এটা আপনারা ঢাকায় যেতে না পারলে অনলাইনে দেখবেন, এখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের আঁকা ছবিগুলি থাকে। তো যাই হোক, ওখানে একটা ছবি ঝুলানো হচ্ছে, ওখানে প্রথমে আছে শিল্পীর নাম বা শিল্পকর্মের নাম, তারপর আছে শিল্পকর্মটা কি দিয়ে বানিয়েছে, মানে কি দিয়ে তৈরি করেছে, এটা কি তৈলচিত্র, টেম্পারা, না পেন্সিল স্কেচ, না নাকি পেন্সিল রং, নাকি জল রং, আরেকটা আছে পেস্টেল রং। এগুলো আপনাদের বাচ্চাদের লাগবে। পেস্টেল রংটা কিরকম? একটু নরম ধরনের, মোটা পেন্সিলের মতো, সরাসরি এটার সাথে তেল মিক্স আছে, এটা হচ্ছে পেস্টেল কালার, এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় পেস্টেল রং। আর হচ্ছে যে ক্রেয়ন, এই ক্রেয়নের হচ্ছে মোম রং, এটা মোমবাতির মোমের মতো, দুটোটা দেখতে প্রায় একই রকম, কিন্তু পেস্টেল রং একটু উন্নত, আর এটা একটু সস্তা, এটা একটু দাম বেশি পেস্টেল রঙের, আর এটা দাম একটু কম। মোম রং, এর নিচে মতো যাওয়া যাবে, পেস্টেল রং, মোম রং। তো যাই হোক, এই হচ্ছে শিল্প মাধ্যম আমাদের সারা। এর বাইরেও আমাদের, এটা হচ্ছে চিত্রকলার ক্ষেত্রে, এর বাইরে ভাস্কর্য কলা আছে। ভাস্কর্য কলাটা কি জিনিস? ভাস্কর্য কলা আছে, আপনি ভাস্কর্য কলায় সে ভাস্কর্যটা যে করবে, কি পাথর কেটে করবে, নাকি মডেলিং সিস্টেমে করবে, নাকি এই কোনো ম্যাটেরিয়াল দিয়ে করবে, এটাও মাধ্যম আছে। ভাস্কর্য অনেক ধরনের মেটেল দিয়ে ভাস্কর্য করা, তারপরে পাথর দিয়ে ভাস্কর্য করা, তারপর ঢালাই সিস্টেমে ভাস্কর্য, সিমেন্ট দিয়ে ভাস্কর্য করা, বিভিন্ন ভাস্কর্য করার জন্য বিভিন্ন রকম ম্যাটেরিয়াল লাগে, সেটাও একটা ভাস্কর্য শিল্প। ভাস্কর্য তাহলে চিত্রকলা বা এই আর্ট বলতে যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে যে এই ছাপ, আরেকটা হচ্ছে ছাপচিত্র। তাহলে এখানে হচ্ছে যে শিল্প মাধ্যম, শিল্পটা কি? তাহলে শিল্পকলার ক্ষেত্রে এখানে হচ্ছে যে চিত্রকলা, দুই হচ্ছে ভাস্কর্য, আর তিন হচ্ছে ছাপচিত্র।
ইনি হচ্ছে ছাপচিত্র, চিত্রকলা, ভাস্কর্য এবং ছাপচিত্র। এই এই তিনটা জিনিসের জন্য এগুলি আমি যেটা বললাম শিল্প মাধ্যম, এই তৈলচিত্র, টেম্পারা, পেন্সিল স্কেচ, পেন্সিল রং, তারপর হচ্ছে যে জলরং, পেস্টেল রং, ক্রেয়ন, এগুলি হচ্ছে সব চিত্রকলার শিল্প মাধ্যম। ভাস্কর্যের শিল্প মাধ্যম হচ্ছে আপনার কি ভাস্কর্যটা কি দিয়ে বানিয়েছে। যেমন ধরেন ঢাকার অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিশাল আমাদের সৈয়দ আবদুল্লাহ খালিদের বানানো ভাস্কর্য অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে বাংলাদেশের প্রথম উন্মুক্ত একটা উল্লেখযোগ্য ভাস্কর্য। আব্দুর রাজ্জাকের আরেকটা ভাস্কর্য আছে, সেটা একজন ওই যে পাহীন মুক্তিযোদ্ধা একটা বোম মারার চেষ্টা করতেছে, রাইফেল হাতে হাত উঁচু, এটা গাজীপুরের মোড়ে, এটা বোধহয় তার আগেও হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সৈয়দ আবদুল্লাহ খালিদ, উনি আবার আমাদের সরাসরি শিক্ষক চিটাগাং ইউনিভার্সিটিতে, উনি তৈরি করেছেন এই ভাস্কর্য। এই ভাস্কর্যটা কীভাবে তৈরি করেছেন? এই ভাস্কর্য আপনারা যারা নোয়াখালী শহরের আশেপাশে থাকেন বা নোয়াখালীর মধ্যে থাকেন, সুযোগ পেলেই ইসি চলে যাবেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ওখানে সামনে একটা বড় ভাস্কর্য আছে। এই ভাস্কর্যগুলি তৈরি হয়েছে কিভাবে? প্রথমে তারা মাটির মডেলিং করেছে, বা কোনো প্যাস্টেল অফ প্যারিস বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তারা মডেলিং করেছে, করে এটার উপরে সিমেন্টের ছাঁচ তৈরি করেছে। সিমেন্টের ছাঁচ তৈরি করে তারা এখানের মধ্যে বিভিন্ন রডের ডিজাইন দিয়ে তারপরে ছাঁচটা বসিয়ে তার উপর ঢালাই করেছেন। ঢালাই করার পরে তারা রিয়েলিস্টিক কাজগুলি, যেমন চোখ, মুখ, নাক, এগুলিতে একটা অবয়ব ফুটে উঠেছে, কিন্তু রিয়েলিস্টিক কাজগুলি তারা খোদাই করে করে ফুটিয়ে তুলেছে। কারণ সব তো আর ঢালাইতে, এত বড় বড় ঢালাইতে এত কিছু আসে না, নখ, চোখ, ভাঁজ এগুলি আসবে না। এগুলি আর্টিস্টরা বসে বসে আস্তে আস্তে করে উপর থেকে আস্তে আস্তে করে নিচে কাজ করেছে। তাহলে ভাস্কর্যর মধ্যে সিমেন্টের ভাস্কর্য হচ্ছে মডেলিং ভাস্কর্য। কি মডেলিং ভাস্কর্য? হচ্ছে কাদামাটি দিয়ে শুধু তৈরি করা। এটা মডেলের কাজে, এটা আসলে স্থায়িত্ব কম, এটা ফেটে যায়, বিভিন্ন রকম সমস্যা আছে। এটা অনেক সময় সাধারণত বড় কাজ করে এই কোনো কাজের ছাঁচ তৈরি করার জন্য, এই জন্য বলা হচ্ছে মডেলিং ভাস্কর্য, মডেল তৈরি করার জন্য। কিন্তু মডেলিংয়ের মূলত ব্যাপার হচ্ছে যে কাদামাটির ভাস্কর্য, এটা হচ্ছে মডেলিং ভাস্কর্য। ভাস্কর্য আরও কাঠ দিয়ে একটা উল্লেখযোগ্য ভাস্কর্য, আমাদের দেশের বিখ্যাত শিল্পী রাশা, তার অনেক কাজ আছে কাঠের ভাস্কর্য। কাঠের ভাস্কর্য একটা সমস্যা, যেটা উন্মুক্ত জায়গায় বেশি থাকতে পারে না। উন্মুক্ত জায়গার জন্য সিমেন্টের ভাস্কর্যটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। মেটেলের ভাস্কর্য চিটাগাং ইউনিভার্সিটির সামনে, আমাদের চিটাগাং ইউনিভার্সিটির সামনে কলা ভবনের সামনে একটা ভাস্কর্য আছে, নামটা কি জানো, স্বাধীনতার উপরে মর্তুজা বশিরের করা, এটা মেটেলের ভাস্কর্য। এটা মেটেল দিয়েও ভাস্কর্য করা যায়। তারপর মেটেলের বিরাট ভাস্কর্য আছে। আমেরিকায় ঢুকার পথে আটলান্টিক মহাসাগরের যে লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, এই স্ট্যাচু অফ লিবার্টি এটা কিন্তু মেটেল দিয়ে করা। এবং আপনি চিন্তা করে, এটা আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সম্ভবত এটা স্পেনে না ফ্রান্সে এটা স্থাপনা হওয়ার কথা ছিল, পরে এটা আমেরিকায় স্থাপন হয়। ওইখানে বিরোধিতা হওয়ার কারণে এটা স্পেনে স্থাপন হয়। এটা একটা কাহিনী আছে, এটা আমি এখন সরাসরি মনে আসতেছে না। তো যাই হোক, এটা যে কত বড়, এটা কল্পনা করবেন কিভাবে। এটার পায়ের নিচ দিয়ে একটা দরজা আছে, এই দরজা দিয়ে শরীরের ভিতর দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে ওই যে মশাল হাতে যে মেয়েটা আছে, মশালের মধ্যে যে ব্যালকনিটা আছে, এখানে মানুষ উঠে অবজার্ভ করতে পারে, আটলান্টিক মহাসাগর অবজার্ভ করতে পারে। তাহলে এবার বুঝেন যে এই যে স্ট্যাচু অফ লিবার্টিটা কত বড়। এর চেয়েতেও বড় ভাস্কর্য এখন হয়ে গেছে মেটেলের। আমরা কিছুদিন আগে গেছি ভারতে একটা ভাস্কর্য উদ্বোধন হয়েছে, ওটা ওই কোনো রাজনৈতিক নেতার, ওটা বিশাল এক ভাস্কর্য। ওটা হচ্ছে সিমেন্টের তৈরি, ওটা এই ধরনের না, ওটা সিমেন্টের তৈরি। কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি এই যে মেটেল দিয়ে করে, মেটেলকে ভিতর উপর থেকে পাত বসিয়ে, মেটেল এটা কোনো ঢালাই দিয়ে করে নেই, এটা পাত বসিয়ে বসিয়ে আস্তে আস্তে করে তৈরি করা যায়, ঢালাই সিস্টেম হয় না, এটা ঝালাই সিস্টেম হয়েছে। ঝালাই বিভিন্ন রকম তামার পাতকে বসিয়ে বসিয়ে করা হয়েছে। এছাড়া আমাদের দেশে উন্মুক্ত জায়গায় সাধারণত মেটেল ভাস্কর্য নেই, বেশিরভাগ সব সিমেন্টের ভাস্কর্য আছে। এ হচ্ছে ছাপচিত্র। ছাপচিত্র হচ্ছে যে কোনো, এই চিত্রকলাটা শুরু হয়েছে কিসের কারণে? এই চিত্রকলা শুরু হয়েছে তার প্রোডাকশানের ক্ষেত্রে ব্যবহার করার জন্য। যেমন
কোনো একটা ছবি অনেকগুলি একই রকম অনেকগুলি দরকার, তখন ছাপচিত্র হয়েছে। এক সময় এখন তো অনেক ধরনের ছাপচিত্র আছে, বিভিন্ন রকম অফসেট প্রিন্টিং আছে, তখন এত কিছু, তখন কী করতো, কাঠের ব্লক তৈরি করতো। যেমন ধরেন আমার রবীন্দ্রনাথের একই রকম ছবি 40টা দরকার, 50টা দরকার, তখন কী হবে, এই বসে বসে একটা এত না। এখন তখন ওই কাঠ খোদাই বিভিন্ন কালারের জন্য হয়তো 5টা কালার ব্যবহার করবে, 5টা কালারের কাঠ খোদাই ব্লক তৈরি করে একটার উপরে একটা ছাপ দিয়ে দেখা যাচ্ছে সব ছবিগুলি আগে দিয়ে দিল হলুদ ছাপ, তারপর কোথায় কোথায় হলুদ হবে, তারপর দিয়ে দিল 50টা কাগজের মধ্যে, তারপর দিয়ে দিল লাল ছাপ, তারপর দিল নীল ছাপ, তারপর দিল কালো ছাপ, দিয়ে দেখা যায় একই রকম 50টা ছবি হয়ে গেছে। ওইটার একটা অনেক শিল্প গুণ আছে, যদি ঠিকমতো করতে পারে, এটাকে বলা হয় কাঠ খোদাই। এখন এই কাঠ খোদাইয়ের পরে ছাপচিত্র পরবর্তী সময় যখন আবার একটুখানি হয়েছে, পরবর্তী সময় যখন যে একটু এই উন্নতি হয়েছে ছাপ ক্ষেত্রে, তখন এচিং নামক একটা পদ্ধতি ব্যবহার শুরু হয়েছে। এচিংটা কি? এচিংটা হচ্ছে যে এক ধরনের এই সীসার পাতের উপরে একটা গ্লু লাগিয়ে ওই গ্লুর উপরে চিকন সুই দিয়ে ছবি আঁকা হতো, এটা হচ্ছে এচিং। এটা ছাপচিত্রের ক্ষেত্রে এচিং লিখে রেখি। একটা কাঠ খোদাই, চিত্রকলা তো এটা লিখলাম, ভাস্কর্য বললাম, ম্যাটেরিয়াল সিমেন্ট এগুলি দিয়ে হয়। আর ছাপচিত্রের ক্ষেত্রে কাঠ খোদাই, তারপর হচ্ছে এচিং। এগুলি এচিংটা হচ্ছে যে এইভাবে করে তারা এই অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দিত, তখন যেখানে দাগ দিয়েছে সেই দাগ বরাবর অ্যাসিড ঢুকে, যেহেতু উপরটার উপর একটা কোটিং লাগানো আছে, সেই দাগের উপর অ্যাসিডটা ঢুকে ওই জায়গাটা খেয়ে ফেলতো, তারপরে উপরে গ্লুটা মুছে ফেলতো, মুছার পরে তারা ভালো করে দেখতো, দেখার পরে উপরে কালি লাগাতো, কালি লাগানোর পরে আবার উপরের কালিটা মুছে ফেলতো। ওই যে ভিতরে যেই কালিটা ঢুকে গেছে, যেখানে খেয়ে ফেলেছে অ্যাসিড, ওই ভিতরে যে কালিটা ঢুকে গেছে, ওইটাকে কি করতো, এক ধরনের ভেজা কাগজ, হ্যান্ডমেড পেপারের উপরে বা ভেজা কাগজ দিয়ে খুব জোরে চাপ দিত, দিলে ওই ভিতরের কালিটা এসে কাগজের সাথে লেগে যেত। এটাই হচ্ছে এচিং। এটা হচ্ছে যে একদম এটাকে আপনি দেখবেন আমাদের ফন্ট সিলেকশনের সময় আপনি এনগ্রেভ, এচিং, এনগ্রেভ একটা অপশান আছে, যে একটা লেটারকে এনগ্রেভ দেখা যাবে, মনে হচ্ছে যেন খোদাই করা, এটা হচ্ছে একটা এনগ্রেভিং। আরেকটা ছাপচিত্র আছে, সেটা হচ্ছে যে এটাকে লিথোগ্রাফ, সেটা পাথরের উপর এনগ্রেভ করে, যে পাথরের উপর খোদাই টোদাই করে না, এগুলি পাথরের উপরে লেখে, এটা লিথোগ্রাফ। এটা খোদাই করে কালো রং ঢুকিয়ে দিয়ে বাস মানুষ বাসায় লাগিয়ে দিত। এখন এগুলি অনেক উন্নত হয়ে গেছে, তো সেই জন্যই এটাও একটা শিল্প মাধ্যম। কারণ এই এক সময় যে অনেক বই ছাপা হতো, বিভিন্ন হতো, তখন তাদের এই ব্লক প্রিন্ট করে তারা এই কাজগুলি করে কাজ করতো, এবং এটার মধ্যে অনেক সুন্দর ভাব ফুটে উঠত। তারপরে যখন আস্তে আস্তে প্রিন্ট মিডিয়ার উন্নতি হয়ে গেল, ছাপচিত্র তখন ওগুলি এই কাঠখোদাই, এচিং এগুলি এখনও আছে, কিন্তু সেটা শিল্প মান হিসেবে আছে, যে একজন কত সুন্দর একটা ছাপচিত্র তৈরি করতে পেরেছে। শিল্পের দিক থেকে আছে, কিন্তু এটার উপযোগিতা, সৌন্দর্যের উপযোগিতা আছে, কিন্তু বাজারের উপযোগিতা এটা নেই। কারণ বাজারের উপযোগিতা কেউ যদি পেন্টিং হিসেবে কিনতে চায়, কেউ যদি ঘরে সাজানোর জন্য কিনতে, সেটা ঠিকই আছে, কিন্তু ওই যে কোনো ব্লক প্রিন্টিং, এখন অফসেট প্রিন্টিং আসার পরে তো সরাসরি ছবি থেকেই প্লেট হচ্ছে, প্লেট থেকে প্রিন্ট হয়ে যাচ্ছে, এই জন্য এটার উপযোগিতা অনেক কমে গেছে, ছাপচিত্রের উপযোগিতা অনেক কমে গেছে। শিল্পকলার ক্ষেত্রে ছাপচিত্র এখনও গুরুত্ব বহন করে, কারণ এই মাধ্যমে অনেক বিখ্যাত শিল্পী আছে যারা ছাপচিত্রে কাজ করত। তাহলে চিত্রকলায় এই যে তৈলচিত্রের জন্য আমরা এগুলি যে এখন যেগুলি পড়লাম, এগুলি সব হচ্ছে শিল্প মাধ্যম। এর পরবর্তী ক্লাসে আমরা এই প্রতিটা জিনিসের জন্য কি উপকরণ, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব পরবর্তী সময়। যেমন এখন আমরা তবু একটু রাফ বলে ফেলি, আগামী ক্লাসে আপনারা এটা প্রিপারেশান রাখবেন, খাতা কলম নিয়ে বসবেন, কারণ এটা খুবই দরকারি। কারণ শিল্প মাধ্যমগুলি কি, একটা বাচ্চা একটা ছবি এঁকেছে, তুমি এটা কী দিয়ে একশো বোঝা যাচ্ছে না, এটা তো বলা যাবে না, আপনাকে বুঝতে হবে যে এটা সে তেল রং দিয়ে এঁকেছে, না জল রং দিয়ে এঁকেছে, না পেন্সিল রং দিয়ে, তখন আপনি বলতে পারবেন যে এটা তোমার জল রঙের ব্যবহারটা ঠিক হয় নাই,
তোমার তেল রঙের ব্যবহার, যেমন জল রং দুইটা পদ্ধতিতে ব্যবহার করে, সেটা পরবর্তী আলোচনা হবে। এখন আমি একটা শুধু বলি উপকরণ, যেমন আমি বোঝানোর জন্য যে শিল্প মাধ্যম কি, উপকরণ কি, কৌশল কি, এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস দেখাই। শিল্প মাধ্যম যদি তেল রং হয়, এই তেল রং করতে আমার কি কি লাগে? আমার একটা ক্যানভাস লাগবে বা বোর্ড লাগবে, যেটার মধ্যে আমি এটা প্রিপারেশন করতে হবে। একটা বোর্ড বা ক্যানভাস, এই বোর্ড বা ক্যানভাস কি? ক্যানভাস হচ্ছে যে এক ধরনের কাপড়, যেটাকে আমরা কাঠের ফ্রেম করে ওটার মধ্যে কাপড়টা লাগিয়ে তার উপর আমরা রং দিয়ে কাজ করি, সেটা হচ্ছে ক্যানভাস। আর বোর্ডটা তো আমরা হার্ডবোর্ডের উপরেও তেল রং করা যায়। এই গেল। তারপর লাগলো আমার তেল রং, রং তো লাগবেই, রং হচ্ছে তেল রং লাগবে, এটাতে তেল রং লাগবে, তেল রং। তারপর লাগলো আমার তেল রঙের যে তুলি লাগবে, তুলি বা ব্রাশ, এটা অনেকটা দেখতে এরকম। হকের ব্রাশ আছে লম্বা, হ্যান্ডেলটা লম্বা হয়, এই ব্রাশ দিয়ে তেল রং করে, তুলি দিয়ে করে জল রং, আর ব্রাশ দিয়ে করা হয় তেল রং, ব্রাশ। আর ব্রাশের মধ্যে যেহেতু রং লাগবে সবসময়, আবার রংটায় অনেক সময় একটু হার্ড থাকে, এটাকে লিকুইড করার জন্য, ব্রাশগুলিকে মোছার জন্য আপনার লাগবে তিসির তেল বা লিনসিড অয়েল। লিনসিড তেল। আর লাগবে আপনার ব্রাশটা মুছে পরিষ্কার করার জন্য তেল রঙের, সেটা হচ্ছে যে আপনার লাগবে আপনার তারপিন। এটা পাতলাও করে, রঙকে পাতলা করার জন্য তারপিন ব্যবহার করা হয়। এই জিনিসগুলি লাগবে। তারপর লাগবে আপনার ইজেল, যেখানে আপনি বোর্ডটা রেখে বা দাঁড়িয়ে কাজ করবেন, সেটার জন্য আপনার দরকার আছে ইজেল। এটা অনেক সময় না হলেও চলে, এখনকার দিনে আমরা এই চেয়ারের উপর রেখে বিভিন্নভাবে কাজটা, বা শিল্পীরা দেখা যাচ্ছে মাটির মধ্যে বসে, ইজেল আছে ঘরে, কিন্তু দেখা যাচ্ছে মাটির মধ্যে বসে দেয়ালের মধ্যে বোর্ডটা রেখে কাজ করছে। যখন কোনো সময় দাঁড়িয়ে ছবি আঁকতে ইচ্ছে করে, কোনো সময় বসে ছবি আঁকতে ইচ্ছে করে, এই জন্য এটা কোনো ব্যাপার না। তাহলে এই জিনিসগুলি লাগবে। এটা হচ্ছে যে উপকরণ। তাহলে দেখেন মাধ্যম এবং উপকরণের মধ্যে পার্থক্য কি? মাধ্যম হচ্ছে তেলচিত্র, আর তেলচিত্র করতে কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে উপকরণ। তারপরে পরে ইজেল। মাধ্যম হচ্ছে তেলচিত্র, এটা খেয়াল রাখবেন, মাধ্যম তেলচিত্র। আর তৈলচিত্র আঁকতে কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে উপকরণ। ইজেল, তারপরে আর কি লাগতে পারে, আর হচ্ছে সাধারণ কাপড়, তুলি মোছার জন্য বা ময়লা মোছার জন্য রং, তারপর আবার রং মেশানোর জন্য বোর্ড, কালার প্লেট, রঙের একটা প্লেট লাগবে, রং মেশানোর জন্য প্লেট, একটা বোর্ড, এটাকে এইভাবেই বলে কালার প্লেট। কালার প্লেট বাজারে কিনতে পাওয়া যায় জল রঙের জন্য, কিন্তু আপনি যদি বোর্ডকে এইভাবে করে কেটে নিয়ে এই ধরনের কালার প্লেট বাজারে পাওয়া যায়, দেখতে খুব ফাইন এরকম থাকে। থাকে এখানে একটা ছিদ্র থাকে, এখান দিয়ে ধরে বুড়ো আঙুলটা এখান দিয়ে ধরে রাখতে হয়, এখানে বিভিন্ন রকম রং থাকে। এটা হচ্ছে তেল রঙের কালার প্লেট। আর ব্রাশটা কীরকম থাকে, এইভাবে এই হচ্ছে ব্রাশ, তেল রঙের ব্রাশ। এটা তেল রঙের জন্য, এটা তেল রঙের জন্য। তাহলে তেল রং করতে এই ধরনের কালার প্লেট লাগবে। আর লাগবে কি, এই পুরাতন কাপড়, তাহলে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে কি মাধ্যমে কাজ করছেন। আপনি ভ্রমণ করবেন, কোন মাধ্যমে করবেন, ওই মাধ্যমে করতে গেলে কিভাবে কি ব্যবহার করতে হবে, আপনি এক জায়গায় এই জিনিসগুলো এইভাবে চিন্তা করবেন। তাহলে শিল্প মাধ্যম অনেকে এটা গুলিয়ে ফেলে, মাধ্যমকে উপকরণের সাথে মিলিয়ে ফেলে, এটা যাতে না মিলে এদিকে খেয়াল রাখবেন। তাহলে মাধ্যম করছে তেল রং, আর তেল রং করতে লাগবে, এগুলি নিয়ে আমরা পরে আলাপ করবো। টেম্পারা করতে কি লাগে, পেন্সিল
স্কেচ করতে কি লাগে, জল রং করতে কি লাগে, এই জিনিসগুলি আমরা আর কোনো বাড়ির কাজ দিলে এটা কীভাবে করা যায় দেখে আমি আমাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে আলাপ করে বাড়ির কাজ দিলে সেটা আমরা কীভাবে রিসিভ করতে পারি, ইমেইল ব্যবহার করা যাচ্ছে কি না, বা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি কি না, বা আপনি মেসেঞ্জারও এই যে আমাদের গ্রুপ মেসেঞ্জার যেটা আছে সেটা আবার আপনারা হয়তো একটা কিছু করেছেন ওটা দেখা, যদি মনে করেন যে অন্যরা দেখলে আপনার কোনো সমস্যা নেই আপনি সেখানেও বলতে পারেন, লজ্জার কিছু নেই, কারণ এখানে আমরা সবাই শিখতেছি সবাই। সুতরাং আপনি ওই ভুল হচ্ছে কি না, এই হচ্ছে কি না এই ধরনের লজ্জা পাবেন না। শেখার না জেনে চুপ করে থাকার চাইতে ভুলটা বলে শুদ্ধ করে নেওয়ার বিরাট একটা গুরুত্ব। আর আপনি এটা তো স্কুল লেভেলে আমরা বলি, আর আপনারাও এটাকে মেনটেন করতে হবে এবং ভবিষ্যতে আপনারাও বাচ্চাদেরকে এই জিনিসটা শিখাবেন। আর যেটা শিখাবেন সেটা যদি নিজের জীবনে যদি প্রয়োগ না হয় তাহলে আর কীভাবে হবে? তাহলে আমার মাধ্যম গেল, তেল রং, উপকরণ গেল, এগুলি লাগবে বোর্ড, ক্যানভাস, রং, তেল রং, ব্রাশ লাগবে, ইজেল লাগবে, কালার প্লেট লাগবে, তারপরে হচ্ছে যে লিনশিট ওয়েল লাগবে, তার পিন লাগবে, তারপরে হচ্ছে যে কালার প্লেট লাগবে, আর পুরাতন কাপড় হচ্ছে ওই তেল রং করার সময় তো আপনি ইচ্ছা করলে হাত দিয়ে মুছে ফেলতে পারবেন না, আপনি এটাকে মুছতে হবে, তার পিনের মধ্যে ডুবিয়ে ব্রাশটা মুছতে হবে, আবার অন্য রং ব্যবহার করতে হবে। এই আর কৌশলটা কি? কৌশলটা হচ্ছে যে আপনি ক্যানভাসটা তৈরি করবেন, এবার আপনি বোর্ড ঔকার একটা তৈলচিত্র আপনি করবেন, তাহলে কৌশলটা কি অবলম্বন করবেন? আপনি কি একটা বোর্ডে আঁকবেন নাকি ইজেলে আঁকবেন? তো বোর্ডে যদি আঁকেন একটা প্রিপারেশান করতে হয়। প্রিপারেশানটা কি? মানে রংটা যাতে বোর্ড বা ক্যানভাস যাতে টেনে নিয়ে না ফেলে সেই জন্য এটার মধ্যে একটা প্রিপারেশান দিতে হয়, সেটাকে বলা হয় প্রিপারেশান। তাহলে ক্যানভাসের ক্যানভাস প্রিপারেশান তৈরি করা, ক্যানভাস প্রিপারেশন, আমি বাংলা টাংলায় লিখতেছি, ক্যানভাসটা তৈরি করতে হবে বা পটভূমিটা তৈরি করতে হবে। তারপরে এটা কি আপনি ইজেলের মধ্যে দাঁড়িয়ে করবেন না মাটিতে বসে করবেন সেই কৌশলটা অবলম্বন করতে হবে। কোথায় দাঁড়িয়ে ইজেল ইজেলের ব্যবহার এগুলি এইভাবে করে বিভিন্ন কৌশল আপনাকে ইনডোরে করবেন না আউটডোরে করবেন। আপনাকে ইনডোরে করতে গেলে একভাবে কাজ করতে গেলে, আউটডোরে কাজ করতে গেলে একভাবে করতে হবে। এই ধরনের করে বিভিন্ন কৌশল ব্যবহার করে আপনাকে করতে হবে। আপনি তেল রং ব্যবহার করতে গেলে কী ধরনের কৌশল ব্যবহার করতে হবে, জল রং ব্যবহার করতে গেলে কী কৌশল ব্যবহার করবেন, একই রকম কৌশল হবে না। উপকরণ এবং কৌশলের মাধ্যম পরিবর্তনের সাথে সাথে এই উপকরণ এবং কৌশল আপনার পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আগামী সপ্তাহের পর্যন্ত এই জিনিসগুলি নিয়ে একটু চিন্তা করবেন, হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন, অনলাইনে বিভিন্ন মন্তব্য করবেন আমাদের এই গ্রুপে, এবং আপনারা কন্টিনিউ গ্রুপের সাথে আমি মাঝে মধ্যে গ্রুপটা দেখব। গ্রুপে দেখে আমি যদি মনে করি কারো কোনো কিছু কথা বলার ব্যাপারে আছে, আমি ক্লাসের বাইরেও এই সাবজেক্টটা যেহেতু আমার সাবজেক্ট, এই জন্য এটার প্রতি আমার একটা আত্মিক সম্পর্ক আছে। এই জন্য আপনি জানার জন্য আপনি যদি এই সময়ের বাইরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে গ্রুপের মধ্যে আপনারা প্রশ্ন করবেন, আমি গ্রুপের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলি টুকটাক উত্তর দিয়ে দিব, অসুবিধা নেই। আর আগামী ক্লাসের জন্য ভালো থাকুন। আগামী সপ্তাহের আগে আপনারা যাতে একটা প্রিপারেশান নিয়ে ফেলতে পারেন, আগামী সপ্তাহের আগে অন্তত এনশিয়ান আর্ট যেটা আগের দিন করিয়েছি, তারপরে আজকের হচ্ছে এই আর্ট ম্যাটেরিয়াল, এই শিল্প মাধ্যম, দুই জিনিস, মানে এই দুটো জিনিস হচ্ছে তাত্ত্বিক জিনিস, এগুলি সম্পর্কে একটা ধারণা আপনাদের থাকতে হবে। অনলাইনে গিয়ে আমাদের গ্রুপে না, আপনি গুগল অনলাইনে গিয়ে এগুলি সার্চটা দিয়ে বের করতে পারবেন। আপনারা যেহেতু ডিগ্রি পাস করে ফেলছেন, আপনাদের তো এত মানে একদম হাতে কলমে ধরিয়ে দিয়ে নোট দেওয়ারও কোনো ব্যাপার নাই। আর যদি কিছু লাগে এগুলি আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন, সিলেবাসটা কালেকশন করার চেষ্টা করবেন। এটা আপনারা কিভাবে পেতে পারেন আমাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে, কারিগরি শিক্ষা বোর্ড, সিলেবাস ফর দ্য অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস, সময় 1 বছর, 2 সেমিস্টার, 6 মাস করে, 1 সেমিস্টার 6 মাস পর আপনাদের এই বিশাল সিলেবাস। তবে যত না বিশাল ভাবটা, কিন্তু একটুখানি যদি দেখেন যে একটার সাথে একটা রিলেটেড থাকাতে একটু চর্চা করলে, এগুলি বেশিরভাগ সব থিওরি, এগুলি আপনাদের কীভাবে ক্লাস হইতে পারে, ব্যবহারিক কয়টা হবে, কয়টা হবে, পরবর্তীতে ব্যবহারিক ক্লাসগুলি কীভাবে হইতে পারে, এই জিনিসগুলি নিয়ে কথা হবে।
তো মূলত তাত্ত্বিক জিনিসটা শেষ করে পাশাপাশি ব্যবহারিক। আর আপনারা ব্যবহারিক ক্লাসগুলি কি করছেন, আপনারা আগামী আজকের দিন বাদ দিয়ে কালকে পরশু 2 দিন সময় দিলাম, আপনারা একটা স্কেচ খাতা বানাবেন। ড্রয়িং আপনারা কার্টিজ পেপার এবং এই পোস্টার পেপার, সাদা পোস্টার পেপার দিয়ে বা ডিমাই সাইজের বা একটা সাধারণ মোটা ডাল দিয়ে একটা খাতা বানাবেন। মোটা ডালের খাতা, কারণ খাতার মধ্যে যাতে আঁকা যায়। আপনার মোটা ডাল থাকলে এটা বাঁকা হবে না। আপনি সাধারণ খাতা নিয়ে ভাঁজ করে তো আঁকি করতে পারবেন। কোথাও একটা বসে আপনি একটু আপনার খাতায় স্কেচ খাতা রাখবেন। আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি ছিলাম আমাদের কম্পালসারি ছিল স্কেচ খাতা। স্কেচ খাতা একজন এই চারুকলা প্রশিক্ষণার্থীর জন্য ইম্পর্টেন্ট। আপনি প্রতিনিয়তই প্র্যাকটিসটা করতে হবে। তো এগুলি কী আঁকছেন আপনি আপাতত বেশি কঠিন কিছু আঁকাতে, গাছের পাতা, তারপর বিভিন্ন বাজারের সবজি যেগুলি আছে ছোটোখাটো, এগুলি দেখতে কেমন, এগুলি আঁকার। আপনি যদি মূলা, গাজর আর শালগম এই তিনটার মধ্যে পার্থক্য না বুঝেন, আপনাকে বলছে মূলা আঁকেন, আপনি শালগম আঁকে দিলেন। আপনাকে বললাম শালগম আঁকেন, আপনি মূলা এঁকে দিলেন। তাহলে এই তিনটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আপনি কোন দিকটার পার্থক্য আছে, আপনি দেখবেন উপরের দিকটা তিনোটা সমান, কিন্তু নিচের দিকে জিনিসটার মধ্যে পার্থক্য আছে। তাহলে এই অবজারভেশনগুলি আপনাকে জানতে হবে। এই জন্য আপনাকে কিছু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এগুলি স্ক্রিনশট এগুলি নিয়ে ছবি নিয়ে আপনার ইনবক্সে দিয়ে দিবেন। আমি গুড বলবো, ব্যাড বলবো বা কোনো কিছু বলবো, মন্তব্য করলে, তাহলে দেখবে আস্তে আস্তে করে স্ক্রিনেজ ডেভেলপ করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী সপ্তাহে আবার কথা হবে। ধন্যবাদ।